এবার কোশ্চেন থাকলে করুন, আমি এখান থেকে বলছি। এই লাইট টানলে পাবেন না, বুমের দরকার নেই, আপনি এখান থেকে নিয়ে নিন না, সাউন্ডটা তো আসে যাচ্ছে। এখানে দেখছিলাম তো সব ভাইরা সবাই আছে, এই তো কলকাতা টিভি, আর কি ইটিভি বাংলা, ট্রাইব টিভি আছে, CNN আছে, 24 আছে, এবিপি আছে, সব দাদারাই তো আছে মেন স্ট্রিম, এবং ইউটিউবাররা আছেন, সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সাররা আছেন। এই তো বুম লাগালে লাইটটা আর পাবেন না আপনারা। দেখুন, কুণাল বাবুর সাথে পার্থবাবুর একটা ঠান্ডা লড়াই দীর্ঘদিন চলছিল। বারবার কুণাল বাবু কিন্তু পার্থবাবুকে টার্গেট করত। পার্থবাবু ঠিক কোর্টে বল পায়নি, ব্যাটে বলে হতো না, ব্যাটে বলে হয়েছে, চালিয়েছে আজকে। তো কথা হচ্ছে পার্থবাবু কোন কথা বলবে, তৃণমূল কি রিয়াকশান দেবে তাদের ব্যাপার। তবে না পার্থবাবু ভালো না কুণাল বাবু ভালো, একজন অলরেডি জেলে আছেন, অপরাধের তার নামে অপরাধ হয়েছে, তিনি নাকি এই মর্মে তাকে জেলে রেখেছে। আর একজনকে প্রায় 1048 দিন তিনি জেল খেটে এসেছেন। দুজনকেই আমরা এক নজরে দেখি, দুজনই বাংলার জন্য ক্ষতিকারক, দুজনই বাংলার যুব সমাজের জন্য ক্ষতিকারক। সুতরাং এদের মতো যারা তৃণমূলে আছে, তৃণমূলে যারা নয়, 10 চক্রে ভগবান বুধ, তৃণমূলে কটা ভালো আছে, বাকি যে কটা আছে সব কটাই হচ্ছে রিজেক্ট হয়ে গেছে। বাংলার মানুষ এদের তৃণমূলকে যত তাড়াতাড়ি বাংলা থেকে বিতাড়িত করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বাংলার মানুষের তত লাভ হবে তাড়াতাড়ি। কত ধানে কত চাল 2 ঘন্টার ভিতর তোমাদের ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। শক্তিপুর থেকে সরে যাব যদি না করতে পারি, হাত গুটিয়ে বসে থাকবো ভাবলে ভুল হবে। মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, ভরতপুরের বিধায়ক। কি বলবেন? কার উদ্দেশ্যে মন্তব্য করেছেন? বোঝাতে চেয়েছেন 70% এবং 30% হিসাব দিয়েছে মুর্শিদাবাদ জেলায়। হিন্দু শতাংশ 30%, মুর্শিদাবাদ জেলায় 70% মুসলিম 30%। যদি দুটো বিষয় বলবো। প্রথম কথা হচ্ছে, যদি রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলকে কথা বলেন, চরম অসংসদীয় কথা বলেছেন, ঔদ্ধত্যপূর্ণ কথাকে আমরা ধিক্কার নিন্দা জানাই। সেই আমরা ওরা 234টা আমরা আর ওরা যে মতো বলেছিল, সেই ঔদ্ধত্যপূর্ণ কথা, আর এই কথাকে আমরা এক বলবো। আর দ্বিতীয় কথা, ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করার জন্য যদি কথা বলে, তাহলে বিজেপি, যোগীজি, অমিত শাহজি জায়গাতেই কিন্তু হুমায়ুন কবির সাহেব এক জায়গায় বসছেন, এটাকেও ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয়, আমাদের এটাই পরিচয় হওয়া দরকার। ইসিআই আমাদেরকে ভোটে দাঁড়ানোর যেমন পারমিশন দিয়েছে, ঠিক দেশের সংবিধান আমাদেরকেও ভোট দানের ক্ষমতা দিয়েছে। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয় নাগরিক যাকে চাইবে ভোট দিতে পারে। এটাকে যে ভায়োলেট করতে চাইছে, সে সংবিধান বিরোধী কাজ করছে, তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু যোগ্য চাকরি গিয়েছে। বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যোগ্যদের পাশে দাঁড়াবো। তারপরেই 8 ঘন্টা পর এসএসসি পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যোগ্যরা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। কে যোগ্য আর কে অযোগ্য, তাহলে আবার তো যোগ্যর মধ্যে অযোগ্য ঢুকিয়ে দেবে। তবে একটা কথা বলি, প্রধানমন্ত্রীজির উদ্দেশ্যে বলবো, বর্তমান তিনি বিদায়ী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, আমি এটা ভুলে যাচ্ছি না। তার একটা অমিত শাহজির দপ্তরের পক্ষ থেকে তার আওতাধীন কেন্দ্রীয় এজেন্সি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি গিয়ে এই চাকরি চুরির হয়েছে এই মর্মে তল্লাশি করতে গিয়ে 14টা ফাইল ডাউনলোড করেছিল যে অফিসার, সেই অফিসারের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে মোদিজি, সেটাও যদি বর্ধমানের সভা থেকে বলতেন তাহলে বিশ্বাস করা যেত তার দল ওয়াশিং মেশিন নয়। তার দল তো ওয়াশিং মেশিন। এখন তো প্রধানমন্ত্রীজির ভোটের দরকার বলে অনেক কথা বলছেন, তদন্তের গতিটা এত দ্রুত, এত কচ্ছপের গতির নাই হচ্ছে কেন? তিনি কোনো শব্দ তো খরচ করেননি। প্রধানমন্ত্রীজি অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলছেন, আমরা সারদার কথা ভুলে যাচ্ছি না, নারদার কথা ভুলে যাচ্ছি না। এতদিন চলছে, এখনো কেন সমাধান হলো না? আর যেটা বলছেন কোর্টের, আমি আর একটা কথা বলি, আজকে এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছে, এটা বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজনই হতো না। অপদর্থ এসএসসি দিনের দায়িত্বশীল যেনারা আছেন, অপদর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী, কোর্ট বারবার জানতে চেয়েছিল স্বচ্ছভাবে কারা নিয়োগ হয়েছে, তাদের লিস্ট চেয়েছে, বারবার কোর্ট লিস্ট চেয়েছিল, কিন্তু তখন লিস্টটা প্রোভাইড করেনি। ফলে আজকে ওই অযোগ্যদের জন্য যে সমস্ত যোগ্যদের চাকরি বাতিল হয়েছে, সমস্ত দায়ভার এসএসসি তথা রাজ্য সরকারকে নিতে হবে। ভোট ধরা কল তো সিএ এর জন্য যে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে, সারা দেশে কতজন অ্যাপ্লিকেশন করেছে দেখুন তো। আমি তো বলছি সিএ কে নাগরিকত্ব দেওয়ার নামে কেউ বেনাগরিক হয়ে যাবে না তো।
আপনারা বলবেন, মোদিজিকে যদি কোশ্চেন করার সুযোগ পাবেন, যে প্রথম এখানকার যিনি বিদায়ী মন্ত্রী ঠাকুরনগরদের দিনার বাড়ি শান্তনু ঠাকুর মহাশয়কে অ্যাপ্লিকেশনটা করতে, বর্ধমান থেকে যিনি প্রার্থী হয়েছেন, বর্ধমান আসানসোল মনে হচ্ছে ওই আপনার অসীম সরকার বাবুকে ওই সিএতে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন করে জমা দিতে বলবেন, তো ওনারা করবে না। শুধু ভোট ধরা কল, মোদিজি সিএকে দেখিয়ে তার ভোটটাকে নিজের দিকে টানতে চাইছে, আর মমতা দিদি আর খালিলুর রহমান সাহেবরা সিএ এর ভয় দেখিয়ে ভোটটাকে তার পকেটে সুরক্ষিত করে রাখতে চাইছে, তাদের অংশের ভোটটাকে। বাংলার মানুষ, দেশের মানুষ এই সিএ এর নামের ভোট কলের মধ্যে ঢুকবে না, উন্নয়নের নিরিখে ভোট হবে। আমাকে সিএ এর ভয় দেখাচ্ছ, আমাকে সিএ নাগরিকত্ব দেওয়ার নামে আমাকে বেনাগরিক করার চক্রান্ত হচ্ছে, আমার মধ্যে বিভাজন করা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর জবাব বাংলার মানুষ দেবে মোদিজিদেরকে এবং মমতা দিদিকে। শাহজাহানের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, দুর্নীতির অর্থেই রাতারাতি ফুলে ফেঁপে উঠেছে শাহজাহান সাম্রাজ্য। বিদেশ থেকে মাছ আমদানি রপ্তানির ব্যবসা শাহজাহানের হাত ধরে কালো টাকা সাদা হতো ইডির তরফে আদালতে পেশ করা হয়েছে রিমান্ড কপি। নথিতে লেখা আছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আরও রাজ্যের 3 মন্ত্রীর নাম। কি বলবেন? 3 মন্ত্রীর নাম তাহলে আপনারা বলুন না, জ্যোতিপ্রিয় মন্ত্রী জেলে চলে গিয়েছে বলে ওর নামটা আমরা সকলে বলছি। 3 মন্ত্রীর মধ্যে আবার মন্ত্রীকে ধরতে ধরতে কালীঘাটের কোনো মন্ত্রীর নাম বেরিয়ে পড়তে পারবেন তো, সে নামটা বলছে না কেন? ইডিও যে খেলা খেলছে বাংলার মানুষের সাথে, সেটা আমরা বুঝতে পারছি। কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট করাই হচ্ছে, কোর্টের ধমকানি খাওয়ার পরেও যতটা গড়িমাসি করা যায়, যতটা কেসকে ঢিলে করা যায়, সে চেষ্টা হচ্ছে না তো। এখন ইডি অনেক কথা বলছে, আমরা বারবার বলে এসেছি এই শাহজাহান শেখের নেতৃত্বে শিবু হাজরা উত্তমদের সহযোগিতা নিয়ে যে অন্যায়গুলো করেছে শাহজাহান শেখেরা, শিবু উত্তমরা না ছাড় পায়, কিন্তু তাদেরকে যারা মনিটরিং করেছে, টপ বসে আছে যারা, তারা কোনো অংশে না ছাড় পায়। আমরা চাই যারা দুর্নীতি করেছে এই শঙ্কর আড্ডের মাধ্যমে যে 22,000 কোটি টাকা মতো বিদেশে পাঠিয়েছে, সেই টাকা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক, আর এদের যাদের টাকা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। সাম্প্রতিক সময় গত 2 দিন ধরে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই প্রশ্ন করতে গিয়ে একজন গণমাধ্যমের সাংবাদিক অধীর চৌধুরীর হাতে আক্রান্ত হন। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী দাবি করছেন তার বিরোধীরা ভিডিও ক্লিপকে বিকৃত করে শেয়ার করছেন, আসল ভিডিও ক্লিপ সেটা নয়। কি বলবেন? দেখুন, এত ঘন্টা অতিবাহিত হয়ে গেল, অধীর বাবুর এখন যোগ্য সাথী মোহাম্মদ সেলিম সাহেব কিন্তু এই ভিডিও নিয়ে একটা শব্দ খরচ করেনি। নিশ্চিতভাবে সেলিম সাহেব হয়তো বুঝতে পারছে যে ওর অধীরবাবুর মনের কথাটা ব্যক্ত করেছে। তবে অধীরবাবু শুধু নয়, আজকে অধীরবাবুকে একটা বলে যাচ্ছি, উনি ছোট মোদি, আপনারা কোট করতে পারেন। অধীরবাবু ওরফে ছোট মোদির মনের কথাটা তিনি বলে ফেলেছেন। অধীরবাবু ওরফে ছোট অমিত শাহ, অধীরবাবু ওরফে ছোট জেপি নাড্ডা তার মনের কথা বলে দিয়েছেন। আগামী দিনে অধীরবাবু যে বিজেপিতে যাবেন, এখন সেটা রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখলো, তার মনের মধ্যে যেটা আছে সেটা বলে দিল। আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। অধীরবাবু কোন মর্মে বিজেপির হয়ে ভোট চাইছেন, সেটা এই জঙ্গিপুরবাসীকে, এই বহরমপুরবাসীকে ভাবা দরকার, পশ্চিমবাংলার মানুষকে ভাবা দরকার, এবং কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদের ভাবা দরকার। এই যে জোট তৈরি করেছে, জোটের নামে ঘোট তৈরি করে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে লাল ঝান্ডা, আর এখানে আবার লাল ঝান্ডার হয়ে অধীরবাবু প্রশ্ন করছে, কখনো বিজেপির হয়ে প্রশ্ন করছে, ওই অধীরবাবুকে প্রত্যাখ্যান করা দরকার। তবে যেভাবে গণমাধ্যমের এক সাংবাদিককে আক্রমণ করেছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। দুঃখ লাগে আমার, সারা দেশে যেভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, সাংবাদিকদের ওপরে যেভাবে দমনপীড়ন হচ্ছে, শুধু কেন্দ্রের বিজেপি সরকার নয়, রাজ্য সরকার থেকে শুরু করে লিডার অফ অপোজিশন যিনি পার্লামেন্টের, তিনার থেকে যে আচরণটা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমনিতেই সাংবাদিক স্বাধীনতাতে 180টা দেশের মধ্যে আমরা 161তে পৌঁছে গিয়েছি। বৃহত্তর গণতন্ত্রে যদি সাংবাদিকরা এইভাবে বারবার আক্রান্ত হয়, সেটা সমীচীন নয়। এই যেভাবে আক্রমণ করেছে অধীরবাবুকে, তার আক্রমণের জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আর সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা একটু এই ধরনের নেতাদের কাছ থেকে সেফ জোনে থাকবেন, প্রয়োজনে হেলমেট পরে যাবেন, কারণ এরা কখন কি করে ফেলবে বোঝা মুশকিল। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনে বিশ্বত এক কর্মচারী, কর্মরত এক অস্থায়ী কর্মীর। রাজভবনে কর্মীদের উদ্দেশ্যে রাজ্যপালের অডিও বার্তা। রাজনৈতিক শক্তিগুলোকে অশুভ শক্তির উদ্দেশ্যে নিয়ে রাজভবনে আরও একজনকে বসিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এগুলো কি নিছকই শুধু নির্বাচনী ছক নাকি অন্য কিছু? নির্বাচনী ছক কি বলতে পারবো না, তবে একটা কথা আমি বলতে পারি, ইতিপূর্বে দেখেছি
এই ধরনের অনেক মিসইউজ হয়েছে বা অনেক সত্য ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চিতভাবে দেখেছেন, আমার সম্পর্কেও আপনারা শুনেছেন। তবে একটা কথা আমি বলতে পারি যে তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত চলছে, যেহেতু কেস ফাইল হয়েছে, আমরা চাইব দ্রুত সত্যতা উঠে আসুক। যদি রাজ্যপাল মহাশয় এই ধরনের অন্যায় করে থাকে, দেশের আইনে কেউ ছাড় পায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জেল খাটছে এখন, রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, তো রাজ্যপাল বলে ছাড় হবে না। আর দ্বিতীয় বলবো, যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন যেভাবে দেখছি মানুষকে তাদের নামে ব্লেম দেওয়া হয়, ইভেন আমার নামে হচ্ছে, সেটা যদি হয় ধিৎকার নিন্দা জানাচ্ছি। এর মতো খারাপ আর আগামী দিনে হবে না। কিন্তু যারা কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকে, কিন্তু এর জবাবটা তাকে সময় দিতে হবে। গত 2 দিন আগে খড়গ্রামেরই একটি এলাকায়, সেখানে তৃণমূল কংগ্রেসের একজন অঞ্চল সভাপতি প্রকাশ্য মোবাইলে ক্যামেরাবন্দি হয়েছে, ফায়ারিং করেছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যকে। প্রাণে মারার লক্ষ্যে যদিও গুলিঘোষিত হয়েছে, ঘটনায় 5 জন আহত। এখনও ওই গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ প্রশাসন সঠিক কাজ করছে না বলে গ্রামবাসী দাবি করছে। পুলিশ প্রশাসনের আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে উদ্দেশ্যে বলবো, কোন দলের কে সমাজবিরোধী দেখার দরকার নাই। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বারবার বলে এসেছি যে প্রয়োজনে স্টেট ফোর্স, সেন্ট্রাল ফোর্স দিয়ে সারা রাজ্যের চিরুনি তল্লাশি হোক, যত অবৈধ অস্ত্রশস্ত্র বোমা আছে উদ্ধার করা হোক। এই অবৈধ অস্ত্রশস্ত্র দিয়েই তো মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেভাবে আজকে তৃণমূলের উপরে আক্রমণ হচ্ছে, কালকে অন্য দলের উপরে হতে পারে, কালকে বিভিন্ন দলের উপরে হতে পারে, সাধারণ মানুষের উপরে আক্রমণ করতে পারে। আমরা এই অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দিই না। জেলা জুড়ে বোমা উদ্ধার হচ্ছে, নির্বাচন আসলেই দেখতে পাই মুর্শিদাবাদ জেলা বোমা স্তূপ। আজকে দমকল এবং আরো একটি জায়গায় বোমা উদ্ধার। শুধু জেলা জুড়ে নয়, আপনাদের মুর্শিদাবাদ নয়, সারা রাজ্যকে মমতা ব্যানার্জি বোমা শিল্পে পরিণত করে দিয়েছে। শিল্প আনতে পারেনি 11 বছর, 12 বছর, 13 বছরে বোমা শিল্পের তিনি করেছেন। আর গরিব মানুষদেরকে 500,000 টাকা হাতে ধরিয়ে অন্যায়গুলো করাচ্ছে। আমরা মমতা ব্যানার্জি বকটুই কাণ্ডের পরে কি বলেছিল, সারা রাজ্য থেকে বোমা উদ্ধার করতে হবে, বারুদ উদ্ধার করতে হবে। মমতা ব্যানার্জি ব্যর্থ মুখ্যমন্ত্রী, উদ্ধার করতে পারেনি বলে আজকে এই দিন দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জি উচিত হবে এই সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা। ধন্যবাদ।